শুভ সকাল, সবাইকে স্বাগত আমাদের বাংলা ভিশন পরিবারে। আমরা রয়েছি আমাদের বাংলা ভিশন স্টুডিওতে। আর আমাদের আজ আড্ডা ঘর, মানে সকালবেলার রোদ্দুরে আজ আমরা আড্ডা দেব, কথা বলবো একটা অন্য বিষয়। এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে অনেক দিক থেকে। অনেক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে, কৃষি বিপ্লব ঘটেছে, এবং তার সাথে আরও যদি কিছু জায়গা বলি যেখানে বিপ্লব ঘটছে, তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে আইটি আইটি সেক্টর, ইন্টারনেট, টেকনোলজি, কম্পিউটার, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং। এসব ব্যাপারে আমাদের দেশ কিন্তু কতখানি যে এগিয়ে গেছে, হ্যাঁ, জাস্ট 5-6 বছর আগের সাথে যদি তুলনা করেন তাহলেই দেখবেন যে আমরা অনেকটা এগিয়ে। এবং টেকনোলজি আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, আগামীতে আমাদের ভবিষ্যৎ যে অনেকখানি উজ্জ্বল, সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। আরও উজ্জ্বল হয়ে উঠছে একটা কারণে, সেটা বলতে পারি যে আমাদের দেশে কিন্তু নিয়মিত প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে। আমাদের দেশের ছেলে মেয়েরা প্রোগ্রামিং করছে, আমাদের দেশের ছেলে মেয়েরা ছোটো ছোটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, আমাদের দেশের ছেলে মেয়েরা মাইক্রোসফটে, গুগলে, ইন্টেলে, আইবিএমে সব জায়গায় কাজ করছে। এবং এই যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো হচ্ছে, সেই প্রোগ্রামিং কন্টেস্টগুলোর সাথে জড়িয়ে আছে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে 1997 সাল থেকে বিশ্বজুড়ে যে প্রোগ্রামিং কন্টেস্টটি হয়, সেই প্রোগ্রামিং কন্টেস্টের অন্যতম অংশীদার হচ্ছে আমাদের বাংলাদেশ। ভাবতে অবাক লাগে, 97 সাল, সেই কত আগের কথা, কিন্তু তখন থেকেই আছে। আর বিশ্ব প্রোগ্রামিং কন্টেস্টের যে পার্টটি হয় বাংলাদেশে, সে পার্টটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে 13-14 নভেম্বর 2015-তে। এই এসিএম আইসিপিসি এটি অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, এবং তারাই এবারে প্রোগ্রামটা হোস্ট করছেন। এবং আমাদের বাংলা ভিশন হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞের মিডিয়া পার্টনার। তো চলেন আমরা আজকে কাদের সাথে কথা বলবো এটা নিয়ে তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, স্বাগত আপনাকে। এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি সিএসসি ডিপার্টমেন্টের, জনাব শাহরিয়ার মঞ্জুর। আপনাদের দুজনকে স্বাগত। শাহরিয়ার মঞ্জুর সাহেব, আপনার কাছে জানতে চাইব যে এই যে এসিএম আইসিপিসি, এটা কি আসলে? এসসিএম আইসিপিসি হলো আসলে বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কন্টেস্ট। এসসিএম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। আচ্ছা, এটা হচ্ছে অনেক আগে 1960 সালের দিকে কম্পিউটার রিলেটেড যারা আছেন তারা এটা ফর্ম করেন ইউএসএতে আর কি। শুরুতে এটা শুধু ইউএস সেন্টার্ড একটা অর্গানাইজেশন ছিল আর কি। তো তারা যে প্রোগ্রামিং কন্টেস্টটাকে এন্ডোর্স করে সেটা 1976 সাল থেকে। আচ্ছা, সেটাই হচ্ছে এসসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস। আইসিপিসিতে কি হয়? আইসিপিসিতে হয় হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। আচ্ছা, এবং এই কন্টেস্টের অরিজিন আসলে 1970 সালে প্রথম ইউএস এর টেক্সাস A&M ইউনিভার্সিটিতে এটার একটা মানে ইনিশিয়াল একটা প্রথম কন্টেস্ট হয়েছিল আর কি। সেটা ঠিক ওয়ার্ল্ড ফাইনালস ছিল না। আচ্ছা। তো এরপর 1976 সাল থেকে ওয়ার্ল্ড ফাইনালসটা শুরু হয় আর কি। কিন্তু তখনও এটা ওয়ার্ল্ড ফাইনালস হয়ে ওঠে নাই, কারণ তখন শুধু ইউএসএ এবং কানাডা, এই দুইটা দেশের টিমগুলো অংশগ্রহণ করত। এটা কন্টেস্টের গ্রোথটা হয় হচ্ছে 1997 সাল থেকে, যখন আইবিএম এটার স্পন্সরশিপের দায়িত্ব নেয়। আচ্ছা। তার আগে স্পন্সর ছিল হচ্ছে মাইক্রোসফট এবং AT&T। আচ্ছা। তো সেই সময় কন্টেস্টটা অত গ্রো করে নাই। ওকে স্যার, ডক্টর গোস্বামী, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি 1997 সাল থেকে বাংলাদেশ এই এসিএম আইসিপিসির সাথে জড়িত, এবং এর সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জড়িত। খুবই অবাক করার ব্যাপার, 1997 সালে এরকম একটা এত বড় একটা কর্মযজ্ঞের সাথে নর্থ সাউথের নাম কিভাবে জড়িয়ে গেল? আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তখন কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ছিলেন ডক্টর আবুল আল হক। আচ্ছা। উনি প্রথম উদ্যোগ নেন এবং ডক্টর হুয়াং এর সাথে যোগাযোগ করেন টেক্সাসে, যে আমরা এখানে একটা চ্যাপ্টার করতে চাই। মানে ডক্টর হুয়াং এসিএম আইসিপিসি, হ্যাঁ, উনি টেক্সাসে, উনি ওখানে মেন অর্গানাইজার। ওনার সাথে যোগাযোগ করে আমাদের আবুল আল হক সাহেব এটাকে নিয়ে আসেন বাংলাদেশে এবং ঢাকা চ্যাপ্টার করেন। তখন কিন্তু 3টা চ্যাপ্টার ছিল, একটা তাইওয়ান, একটা ঢাকা, আর একটা চীনের সাংহাই। মানে অবাক লাগছে শুনতে এটা আপনার কাছে যে ওয়ার্ল্ড প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে, সেখানে সাংহাই
তারা লড়ছে, মার্কিন তাইওয়ান লড়ছে, আর এবং বাংলাদেশ থেকে ঢাকা লড়ছে। ইন্ডিয়া নাই না, তখন ইন্ডিয়া ছিল না লাইমলাইটে, ইন্ডিয়া আরো পরে এসেছে, আরো পরে এসেছে তারা। কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে তারা পরে এসে এখন সারা দুনিয়া তাদের দখলে চলে যাচ্ছে। এটা কারণ হলো যে আসলে আপনি একটা জিনিস শুরু করলেই হলো না, এটা জাতীয়ভাবে এটাকে রিকগনাইজ করতে হবে এবং জাতীয়ভাবে এটাকে পেট্রোনাইজ করতে হবে। তা আমাদের দেশে তো নানান টানাপোড়েন ছিল, কিন্তু সবচেয়ে বড় এখন যে সুযোগটা আসছে আর কি, যে আমাদের টপ লিডারশিপের ফ্যামিলিতে আইটি এক্সপার্ট আছেন এবং উনি আন্তর্জাতিকভাবে অনেক উঁচুমানের আইটি এক্সপার্ট। এই সুযোগটা যদি এখন বাংলাদেশ না নেয় তাহলে কিন্তু আর আগাতে পারবে না। থাইল্যান্ড কিন্তু এগিয়ে গিয়েছে এইভাবেই, কিন্তু এক সময় আমার মনে আছে আমি থাইল্যান্ডে 2009-এ গিয়েছি ভিজিটিং প্রফেসর হিসাবে। ওখানে তাদের যে ইন্টারনেট এবং আইটি ফ্যাসিলিটি দেখে আমার হিংসা হয়েছে। দেশে এসে আমার মনে হলো যে আমরা কোথায় আছি, কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল এখানে ওয়্যারলেস টেকনোলজি শুরু হয়ে গেল এবং সেই ওয়্যারলেস টেকনোলজিতে বিপ্লব হয়েছে বাংলাদেশে। এখন কিন্তু বিটিসিএল ভাবছে, বিটিসিএল একজন কর্মকর্তা, উনি আমাদের নর্থ সাউথেরই গ্রাজুয়েট, এখন হাই লেভেলে আছেন, উনি বললেন যে ল্যান্ড ফোনে ফুল ওয়্যারলেস টেকনোলজি হয়ে যাবে বাংলাদেশে, এবং সেইভাবে গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। এই যে একটা উন্নয়ন, ওই যে আপনি শুরুতে বলেছিলেন বিপ্লব, কৃষি বিপ্লবের পরে যদি কোনো বিপ্লব বাংলাদেশে হয় তাহলে হচ্ছে আইটি বিপ্লব। এবং এটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতে এটা নেতৃত্ব শুরু করেছিল 1997-এ, এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম 3টি প্রোগ্রাম, তার মধ্যে হচ্ছে ব্যবসা প্রশাসন, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স। সেই 92 সালে যাত্রা শুরু। আমাদের যারা ভিশনারি লিডারশিপ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যারা ফাউন্ডার, বোর্ড অফ ট্রাস্টি মেম্বার, ওনারা তখনই ভেবেছিলেন যে কম্পিউটার সায়েন্স দিয়ে শুরু করা উচিত। এবং দেখেন আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সেটা যে আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে সঠিক ছিল এবং সেটা কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে। না, অ্যাবসলিউটলি আমরা দেখতেই পাচ্ছি যে এখনকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে সারা বিশ্বই কম্পিউটার টেকনোলজির পেছনে আছে, এবং আয়ের একটা, বিশেষ করে আমরা যদি ভারতের কথা ধরি, তাদের আয়ের একটা বড় অংশই আসছে হচ্ছে এই আইটি সেক্টর খাতে। তো আমাদেরও সম্ভাবনা আছে যে এক্ষেত্রে আছে, এবং বাংলাদেশ সরকারের কিন্তু ভিশনের মধ্যে একটা আছে যে আইটি প্রোডাক্ট এক্সপোর্ট এবং সফটওয়্যার এক্সপোর্ট। এখান থেকে কিন্তু ভালো এক্সপোর্ট রেভিনিউ আসার সম্ভাবনা। তার কারণ দেখেন দুটো গ্রোথের যে পিলার বাংলাদেশে, একটা পিলার হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে আপনার গার্মেন্টস এক্সপোর্ট। তার সাথে যদি আমরা আইটি এক্সপোর্টটা যোগ করি তাহলে কিন্তু বাংলাদেশে গ্রোথ রেট 10% নিয়ে আসলে কোনো চিন্তাই করার কথা না। তার চেয়ে তো বোধহয় মানে এটা তো আছেই, তার সাথে একটা বড় ব্যাপার হচ্ছে প্রতি বছর আমাদের দেশে 15 লাখ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে। এরা কোথায় কাজ করবে? এদের যাবার জায়গাটা কোথায়? সুতরাং আমরা যদি এরকম সফটওয়্যার পার্ক যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যদি আইটি ইন্ডাস্ট্রিকে সত্যি সত্যি ডেভেলপ করতে পারি, তাহলে তাদের জন্য তো একটা কর্মক্ষেত্র তৈরি হয়ে যাবে। এবং সেই কর্মক্ষেত্র শুধু বাংলাদেশে নয়, এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার এবং গ্রোয়িং মার্কেট। আসলে অনেকে বলেন যে বাংলাদেশে কাজ করতে না পারলে অন্য জায়গায় চলে যায়, যেখানেই যাক সে তো বাংলাদেশি, তার তো আইডেন্টিটি চেঞ্জ হচ্ছে না। ওখানে কাজ করে গুগল সে আইবিএম আবার চলে আসবে, ফেসবুকে আবার এখানে আসবে, মাইক্রোসফটে কাজ করে এখানে আসবে। অনেক দেশে দেখেন ইন্ডিয়াতে এখন তারা শিকাগোতে ইন্টারভিউ নিয়ে ইন্ডিয়াতে বেঙ্গালুরে পোস্টিং দিচ্ছে, হাই স্যালারি, ডলারে পেমেন্ট দিচ্ছে। সব চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু দেশের যে ডেফিনেশন সেটা কিন্তু গ্লোবাল, এটা কিন্তু এখন আর জিওগ্রাফিক বাউন্ডারির মধ্যে নেই। If you are an expert, you can get anywhere, you can go anywhere, এটা কোনো সমস্যা নাই। অ্যাবসলিউটলি। মঞ্জুর সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই এসিএম আইসিপিসি 2015 এবার যেটা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে, যেটা মিডিয়া পার্টনার আমাদের বাংলা ভিশন, এটা সম্পর্কে যদি আমাদের কিছু একটু বলেন। আচ্ছা, আমি এটা সম্বন্ধে বলার আগে একটু আগের প্রশ্নের কথা একটু বলি যে প্লিজ। ইন্ডিয়া আইটি ইন্ডাস্ট্রি আমাদের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু আমাদের টিমগুলোর পারফরমেন্স ভালো আর কি, মানে দুটো আলাদা। আমরা ভালো, হ্যাঁ। মানে তাহলে আমি যদি এটাই যদি হয় যে আমরা যদি ভালো হই, ওরা যদি আমাদের চাইতে অত ভালো না হয়, তাহলে হাউ কাম তারা আইটি সেক্টরে এত এগিয়ে গেছে, এত আয় করছে, আমরা সে তুলনায় এত পিছিয়ে আছি? প্রোগ্রামিং কন্টেস্ট করা হচ্ছে দেশের টপ লেভেল প্রোগ্রামাররা, এবং আমাদের টপ লেভেল প্রোগ্রামাররা ইন্ডিয়ার টপ লেভেলের চেয়ে বেটার, কিন্তু আমাদের মিডল লেভেলটা অত স্ট্রং না দেখে আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা সেভাবে গ্রো করে নাই। এই মিডল লেভেলকে ডেভেলপ করার জন্য কি করা যায়? মানে তাহলে তো আমরা তো অনেক এগিয়ে যেতে পারি ইন্ডিয়ার চাইতে। সেটা একটু সময় লাগবে। এটা তো মানে
প্রোগ্রামিং কন্টেস্ট তো সবাই করবে না, মিডল লেভেলটা আসতে হবে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এবং এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু মিডল লেভেলটা যখন স্ট্রং হয়ে যাবে তখন আমরা এই আমরা ক্ষেত্রে এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের যে ছেলে পেলেগুলো, তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অনেকে এইচএসসি পরীক্ষা থেকে ঝরে যাচ্ছে বা রেজাল্ট হয়তো অত ভালো হচ্ছে না। তো এখান থেকে কি এই ছেলে মেয়েদেরকে আমরা প্রোগ্রামিং এর আওতায় নিয়ে আসতে পারি না, বা এই টেকনোলজির আওতায় নিয়ে আসতে পারি না, যাদেরকে মিড লেভেলটা যেটা বলছে শক্তিশালী করতে পারি না? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, যে আসলে প্রোগ্রামিং করতে হলে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এমন তো না, কারণ সবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে কন্টেস্ট প্ল্যাটফর্ম হিসেবে যে কোড মার্শাল সফটওয়্যারটা ব্যবহার হয়, জি, এটা আমরা যদি বাংলাদেশে ভালো প্রোগ্রামার তৈরি করতে ব্যবহার করি, কারণ এটা যেহেতু একটা অনলাইন জাজিং সিস্টেম, এটা আসলে গ্রামের ছেলেরাও প্রোগ্রামিং শিখতে পারবে, এবং সেরকম পরিকল্পনা আমাদের আছে আর কি। এটার সাথে আমি আপনার কাছে জানতে চাই ডক্টর গোস্বামী, যে উনি যেটা বলছেন যে এই যে একটা পরিকল্পনা আছে যে আমাদের একেবারে তরুণদের যারা এসএসসি দিচ্ছে, এইচএসসি দিচ্ছে, হ্যাঁ, এবং প্রোগ্রামিং এমন একটা বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন, যত করবেন, আপনি তত ডেভেলপ করবেন, নট নেসেসারিলি আপনাকে একজন গ্রাজুয়েট হতে হবে। তো এটার ব্যাপারে কি সরকারি লেভেলে কিছু করা সম্ভব, বা সরকার কি কিছু করছে আপনার জানা আছে? সরকারি পর্যায়ে যতটুকু আছে, সরকারি পর্যায়ে তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে এই যে স্বপ্ন এবং সেটার কিন্তু যে প্রতিফলন প্রত্যেকটা সরকারি প্রজেক্ট ধরুন ওয়াইড লেভেলে আছে, ওয়াইড আমরা লেভেলে আছে। স্পেসিফিক্যালি যদি বলি, প্রতিষ্ঠানগতভাবে যদি বলি, জি, আমাদের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করি, আমরা যারা ভালো প্রোগ্রামার তাদেরকে ফ্রি টিউশন, মানে টিউশন ওয়েবার দিয়ে দিই, তাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি আমাদের এখানে লেখাপড়া করতে পারবে। আমরা তো জানি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হচ্ছে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বলা হয়ে থাকে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ডেফিনেটলি আপনাদের যেরকম মান সেরকম আপনাদের সেই পরিমাণ অর্থ লাগে, কিন্তু আপনারা ফুল স্কলারশিপ অফার করছেন, অর্থাৎ কেউ যদি ভালো প্রোগ্রামিং জানে এবং তার যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে, তাহলে সে কি করবে, আপনাদের কাছে কিভাবে যাবে এবং কিভাবে? যেমন আমরা একটা ক্রাইটেরিয়া সেট করেছি, যদি কেউ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইনফরমেটিক্স এটাতে যদি কেউ পার্টিসিপেট করতে পারে, তাহলে তাদের সব ফ্রি করে দেওয়া, এই ধরনের যে একটা সুযোগ, এই সুযোগটা আমাদের আছে। পার্টিসিপেট করতে পারলে তার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির দরজা খোলা ফ্রি, এবং তাকে কোনো টিউশন ফিস দিতে হবে না। এটা হচ্ছে একটা বিরাট সুযোগ, এবং দেখা গেছে আমরা এই সুযোগটা দেওয়ার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে, এবং তারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে এবং তাদের যে কম্পিটেন্স সেটা অনেকটা বেড়েছে। তার বাইরেও আরেকটা জিনিস আছে, আমাদের যারা ভালো প্রোগ্রামার তাদের জন্য আমরা ট্রেনার রাখার ব্যবস্থা করি, এবং ট্রেনার দিয়ে তাদেরকে আরো কোয়ালিফাইড কিভাবে করা যায় এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল বা এইসব লেভেলে যাতে তারা যেতে পারে, তার জন্য একটা সিস্টেমেটিক ট্রেনিং এর ব্যবস্থা আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন আসলে আর পিছন ফিরে তাকানোর কোনো স্কোপ নেই। অ্যাবসলিউটলি আমরা তাকাতেও চাই না। এখন যেটা আপনার কাছে জানতে চাইবো যে একটা বললেন যে অলিম্পিয়াডে যারা অংশ নিচ্ছে, কিন্তু যারা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে না, কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা প্রোগ্রামিং এ খুবই ভালো, অত্যন্ত দক্ষ, এবং ছোট ছোট অনেক অ্যাপ্লিকেশন তৈরি করছে, মোবাইল অ্যাপসও তৈরি করে ফেলছে। তো এই ইয়াং ছেলে মেয়েরা যারা খুবই ভালো প্রোগ্রামিং এ, তারা কিভাবে নর্থ সাউথের এই সুযোগটি, এই যে ফ্রি টিউশন এটার অফারটা নিতে পারে? তারাও নিতে পারবে। যেমন আমাদের যে এসিএম আইসিবিসি 2015 যেটা হচ্ছে, সেখানে 900 টিম পার্টিসিপেট করেছে প্রিলিমিনারি রাউন্ডে, সেখান থেকে আমরা 120 যেটা পার্টিসিপেট করবে এই যে আগামীকাল থেকে। হ্যাঁ, আমরা এখান থেকেই তো আসলে একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে কারা ভালো, এবং তারা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ার বা সিনিয়র টিচার যারা, তারা রিকমেন্ড করলে যারা জেনুইনলি ভালো, তাদের জন্য কিন্তু টিউশন ওয়েবার বা আদার যত রকম ফ্যাসিলিটি দেওয়া দরকার সব ধরনের বেনিফিট দেওয়ার ব্যবস্থা আছে। আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে সব জায়গা থেকে এগিয়ে এলে এটা সম্ভব, এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে এই ধরনের একটা ব্যাপার আপনারা করছেন, যে ছেলে মেয়েদের মধ্যে যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে তাহলে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি যেতে পারে, গিয়ে আপনাদের যেটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি আছে সেখানে গিয়ে কথা বলে তাদের কম্পিটেন্সি শো করতে পারলেই ফ্রি টিউশন বা অন্যান্য অনেক সুবিধা পাবে। আমি নিশ্চিত যে এই তথ্যটি আমাদের খুব কম জানা ছিল, আশা করি আজকে আমরা জানলাম, এবং আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ে বের হয়ে আসবে। এবং এই যে শাহরিয়ার মঞ্জু সাহেব যেটা বললেন যে মিড লেভেল প্রোগ্রামার ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সাপোর্ট দরকার। তখন মিড লেভেল এরাই হচ্ছে পরবর্তীতে ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামার হবে,
কিন্তু মিডিয়াম লেভেলে যদি তাদেরকে একটা সাপোর্ট দেওয়া যায়, ফাইন্যান্সিয়ালি এবং একাডেমিক্যালি যদি সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এরাই একসময় লিডার হবে, হয়তো বড় বড় কোম্পানির আইটি কোম্পানির সিইও হয়ে যাবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মঞ্জু সাহেব, আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে আমাদের যারা প্রোগ্রামার তাদের যে লেভেল বা তাদের যে কম্পিটেন্সি, সেটা দেখা যাচ্ছে যে ভারতকে আমরা অনেক উপরের লেভেলে ভাবি আইটি সেক্টরে, কিন্তু তাদের চাইতে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো। এখন আমি জানতে চাইবো আপনার কাছে যে এত ভালো থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে সেখানে আমাদের অবস্থানটা কোথায়? আচ্ছা, আন্তর্জাতিক প্রোগ্রামিং কন্টেস্টে আসলে আমাদের অবস্থানটা খুব খারাপ না আর কি, অন্যান্য অনেক সেক্টরের চেয়ে অনেক ভালো। যেমন গতবারের ওয়ার্ল্ড ফাইনালসে আমাদের টিমগুলা, দুটো টিমই 51তম পজিশন পেয়েছিল, যেটা আসলে টপ 50%-এর উপরে। আর দেশ ভিত্তিক হয় না শহর ভিত্তিক হয়? ওখানে হচ্ছে ইউনিভার্সিটি ভিত্তিক আর কি। এবং এখানেও একটা ক্যাচ আছে, যে ধরা যাক যে সব প্রোগ্রামিং কন্টেস্টে সবচেয়ে ভালো হচ্ছে রাশিয়া, পোল্যান্ড, চায়না এই মুহূর্তে আর কি। এবং রাশিয়া, হ্যাঁ, রাশিয়া, পোল্যান্ড এবং চায়না। এবং এদের ছাত্ররা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখা যাচ্ছে যে ইউএস ইউনিভার্সিটির টিমগুলোর 3 জনই চাইনিজ বা 3 জনই রাশিয়ান। কাজে আমরা যত পিছনে ভাবছি তত পিছনে আসলে আমরা না, কারণ আমরা তো কোনো ভাড়াটে প্লেয়ার নিয়ে আসছি না, আমরা আমাদের ছেলেরাই কন্টেস্ট করছে এবং পারফর্ম করছে আর কি। অস্ট্রেলিয়ান টিমেও দেখা যাচ্ছে যে 3 জনই রাশিয়ান বা 3 জন চাইনিজ। এর মধ্যে এই যে এসএম আইসিপিসি কন্টেস্ট হচ্ছে, এর মধ্যে আমাদের সবচেয়ে ভালো অর্জন কোন বছর হয়েছিল, কি হয়েছিল? সবচেয়ে ভালো অর্জন হয়েছিল 2000 সালের ওয়ার্ল্ড ফাইনালসে। সেবার আমাদের একটা টিম 11তম স্থান পেয়েছিল। আরে বাহ! কিন্তু তারপরে আমাদের অবস্থান যে খারাপ হয়ে গেছে তা না, তারপরে অন্য দেশগুলো হয়তো আরো স্ট্রঙ্গার হয়েছে। এমন বলবো না যে ওই টিমের পরে আমাদের দেশে আর ভালো টিম আসে নাই, আসছে, কিন্তু তারা হয়তো বৈশ্বিক স্ট্যান্ডার্ডে ওই লেভেলে যেতে পারে নাই আর কি। ওনারা হয়তো আরো এগিয়ে গেছে। অ্যাবসলিউটলি। এবং আমাদের থেকে সাপোর্ট পেলে নিশ্চয়ই আরো এগোবে। তো এই যে আপনি কন্টেস্ট গুলো দেখছেন, আমরা জানি যে আপনি আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্ট হয় বিশ্বজুড়ে, সেটারও আপনি একজন সম্মানিত বিচারক, এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের ছেলেরা আন্তর্জাতিক প্রোগ্রামিং কন্টেস্টের বিচারক। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা পাওয়া। অভিনন্দন জনাব মনজুর। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ছেলেপেলেদের অনেক বেশি কি করে আমরা প্রোগ্রামিং সেক্টরে নিয়ে আসতে পারি? প্রোগ্রামিং জিনিসটা আসলে একটু কঠিন জিনিস, মানে ম্যাথ এবং লজিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে তাহলে এটাতে আসা মুশকিল। এবং আরেকটা জিনিস যে আমাদের দেশে ধারণা আছে যে প্রোগ্রামিং করতে হলে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আসলে কিন্তু স্কুল কলেজ লেভেলের থেকে আমরা যেরকম ভাষা শিখি, সেভাবে যদি কম্পিউটার প্রোগ্রামিংও শিখতাম তাহলে আমাদের দক্ষতা অনেক বাড়তো। কারণ আমরা প্রোগ্রামিংয়ে, আমরা কেন বাংলায় এত ভালো, কারণ এটা 3-4 বছর বয়স থেকে শিখছি। এবং দেখা গেছে যে যারা 3-4 বছর বয়স থেকে প্রোগ্রামিং শিখছে তারা এত ভালো যে যেটা আমাদের পক্ষে এখন চিন্তা করাও সম্ভব না, যে মনে হয় ম্যাজিক, মনে হয় যে এটা এত ভালো কি করে সম্ভব। কাজে আমাদের দেশের ছেলেমেয়েরা যদি স্কুল কলেজ থেকে প্রোগ্রামিং এ উৎসাহী হয় তাহলে জিনিসটা সম্ভব আর কি। এবং এক্ষেত্রে আসলে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি খুব ভালো বলেছেন যে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আচ্ছা প্রোগ্রামিং, ওরে বাবা, এ তো অনেক জটিল কিছু, অনেক কিছু জানতে হবে, কম্পিউটার সায়েন্স পড়তে হবে তাহলে হবে। কিন্তু আপনি বলছেন যে 3-4 বছর বয়স থেকে এটা প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, সম্ভব। এবং তখনই আসলে ভালো হবে আর কি। কারণ বাংলা ভাষার চেয়ে প্রোগ্রামিং ভাষা কিন্তু কঠিন কিছু না, কিন্তু যেহেতু এটা আমরা একটু বেশি বয়সে শিখি এই কারণে মনে হয় যে আচ্ছা এটা কঠিন, কিন্তু আর্লি স্টেজে শিখলে আমাদের জন্য সেটা অনেক ভালো সহজ হবে, ফলাফল বয়ে আনবে। ডক্টর গোস্বামী, আপনি কি তাহলে মনে করেন না যে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই এখন থেকেই উচিত যে এই ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে বা আইটি সেক্টর নিয়ে ছোটবেলা থেকে স্কুলগুলোতে একটু শেখানো? আসলে আমাদের যে কারিকুলামের মধ্যে অলরেডি কিন্তু এটা আছে, এবং বাংলাদেশে সেভাবে ট্রেন আপ হচ্ছে। এখানে কম্পিউটার সায়েন্স, উনি যেটা বলেছেন, আসলে লেভেলটা ভেরি ইম্পর্টেন্ট। লেভেল শুড স্টার্ট ফ্রম লোয়েস্ট লেভেল, সেটা ঠিক আছে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয়, যেমন বাংলা ভাষার কিন্তু সব কিছুতেই আপনি করতে পারেন। বাংলা ভাষা জেনে আপনি বাংলা ভাষায় বই লিখতে পারেন, সায়েন্সের গবেষণা করতে পারেন, কবিতা লিখতে পারেন, টক শোতে কথা বলতে পারেন, অনেক কিছু পারেন। ঠিক একইভাবে কম্পিউটার প্রোগ্রামিং জেনে আপনি কিন্তু পিএইচডিও করতে পারেন। যেমন আমি অর্থনীতিতে পিএইচডি করেছি যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু আমার মনে হয় আমার যে টোটাল থিসিসের যে প্রোগ্রামটা সেটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামে লেখা। তার মানে হলো কম্পিউটার প্রোগ্রামিং কিন্তু কোনো পার্টিকুলার একটা ডিসিপ্লিন নয়, এটা হচ্ছে অনেক ডিসিপ্লিনে। সেই ডিসিপ্লিনগুলো থেকে ফিল্ড আসবে, থিওরি আসবে, মডেল আসবে, আর প্রোগ্রামিং সেটাকে সুন্দরভাবে ডিজাইন করে দেবে, তার থেকে আউটপুট আসবে। যেমন ধরেন এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কীরকম হবে,
যদি প্রোগ্রামারের মাথার মধ্যে জিনিসটা থাকে, সে সুন্দরভাবে প্রোগ্রামটা লিখে দিবে এবং দেখবেন সুন্দর একটা ডিজাইন বেরিয়ে আসছে। এই যে সফটওয়্যারগুলো, সব সফটওয়্যারই কিন্তু প্রোগ্রাম বেসড। এখন যদি শুধু আমরা সফটওয়্যার শিখি এবং তার আন্ডারলাইন প্রোগ্রামিংটা না শিখি, তাহলে কিন্তু নলেজটা ইনকমপ্লিট থাকলো। তো আমার মনে হয় যে শুধু কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য কম্পিউটার সায়েন্স যে প্রোগ্রাম আছে বা ডিপার্টমেন্ট আছে, সেটার উপরে উনি ঠিকই বলেছেন, রিলাই না করে এটা আসলে জাতীয় ভিত্তিতে সব ডিসিপ্লিনেরই কিন্তু এগিয়ে আসা হচ্ছে। আমি জানতে চাই আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের যে ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টিকে আপনারা কি নাম বলছেন আপনাদের ফ্যাকাল্টিকে, যেখানে আইটি রিলেটেড? আমাদের আসলে 3টা জায়গায় কম্পিউটারের রিলেটেড জিনিস আছে। একটা হচ্ছে আমাদের স্কুল অফ বিজনেস MIS প্রোগ্রাম আছে, সেখানে কম্পিউটার আইটি রিলেটেড কিছু আছে। আমাদের যে আইটি অফিস যেটা নর্থ সাউথের, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ, এবং ওটার যে হেড, ওনাকে আমরা আমেরিকা থেকে ভালো বেতন দিয়ে এখানে এনেছি, এবং খুবই স্মার্ট প্রোগ্রামার উনি, এবং তার একটা বিরাট টিম ওখানে ফুল অটোমেশনে কাজ করছে। আপনাদের যেটা ইন্টারনেট টেকনোলজি যে ফ্যাকাল্টিটা, আইটি ফ্যাকাল্টি, সেখানে এখন স্টুডেন্ট কতজন? টোটাল স্কুলে তো 5000-এর মতো হবে। 5000? হ্যাঁ, টোটাল তারা আইটি নিয়ে পড়াশোনা করছে, না আইটি রিলেটেড, আইটি রিলেটেড ইস্যু নিয়ে পড়াশোনা করছে। এবং আপনাদের শিক্ষক তো অনেক, এবং বাংলাদেশে আমি বলবো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এট নর্থ সাউথ ইউনিভার্সিটি is the largest in the sense that it has the highest concentration of PhD faculty member from United States, এবং আমার মনে হয় এটা হচ্ছে আমাদের খুবই স্ট্রংগেস্ট একটা পয়েন্ট, এবং যার কারণে আজকে দেখেন যখন আমরা কম্পিউটার সায়েন্সের চয়েস দেখি, দেখা যাচ্ছে যে অনেকেই চয়েস দিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না তাদেরকে, তার কারণ আমাদের ক্যাপাসিটি নেই। মানে আপনি বলছেন যে 5000 স্টুডেন্ট ছাত্রছাত্রী আপনাদের শুধুমাত্র এই স্কুলে আইটি বিষয়ক স্কুলগুলোতে পড়ছে, তার মানে হচ্ছে যে অন্য আমি জানি না অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এত ছাত্রছাত্রী আইটি নিয়ে পড়ছে কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে তো বোধহয় নর্থ সাউথই সবচেয়ে বড় বলতেই হবে। এবং আপনি যেটা বলছিলেন সেটা খুবই আশার কথা এবং গর্বেরও কথা যে আমাদের যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে বিদেশে আছে, বিদেশে ভালো চাকরি করছে, তাদেরকে আপনারা আবার নিয়ে আসছেন সমপরিমাণ সুযোগ সুবিধা দিয়ে, এবং আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনাকে আমাদের কমার্স ফেয়ার 2015 যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের, যেটা আসলে এখন লন্ডন হচ্ছে, চলছে অলরেডি, আজকেও সেই ফেয়ার চলছে। আমার বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি এবং প্রাইভেট গুলো থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে স্পন্সর। আচ্ছা। এবং আমাদের টিম ওখানে কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ডক্টর আশাদ চৌধুরী, ওই যে হুমায়ুন আহমেদের জামাতা, উনি গেছেন কিন্তু ওখানে, টিম নিয়ে ওখানে গেছেন। তার মানে আমরা কিন্তু টোটাল জিনিসটাকে লিডারশিপ থেকে একটা বড় ধরনের সাপোর্ট দিচ্ছি। আমরা জানি যে আইটিতেই আমাদের ভবিষ্যৎ। বাহ, এক্সেলেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এক্সেলেন্ট। আপনি যথার্থই বলেছেন যে শুধুমাত্র প্রোগ্রামিং জানলেই হবে না, শুধুমাত্র এটা এক্সপার্ট হলেই হবে না, তার সাথে যেটা লিডারশিপ গড়াটা সেটাও একই সাথে খুব জরুরি, এবং যেটা নর্থ সাউথ করছে। তো আপনাদের দুজনকে আমরা আরো কথা বলবো, আরো অনেক কিছু আমাদের জানার আছে। একটা ছোট বিরতি নিয়ে তারপরে ফিরে আসছি একটু পরে আবারও আমাদের এই আড্ডা ঘরে। বিরতি পর ফিরে এলাম আবারও আমাদের বাংলা ভিশনের সকালবেলার রোদ্দুরে। আজ আমরা গল্প করছি, কথা বলছি আমাদের আগামী দিন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে। এবং আমাদের আগামী দিন, ভবিষ্যতের দিন হচ্ছে তথ্য প্রযুক্তির দিন। আমাদের ছেলে মেয়েদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে, আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে তথ্য প্রযুক্তি ছাড়া উপায় নাই। এবং দেশে স্বচ্ছতা আনয়ন করতে হলেও তথ্য প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর সেই তথ্য প্রযুক্তি এগিয়ে নিতে দেশে বিভিন্ন রকম কার্যক্রম চলছে, অনেক ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। তার মধ্যে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বে যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা নিয়মিত লড়ছে। এবং আন্তর্জাতিক পর্যায়ে যাবার আগে একটা রিজিওনাল পর্যায়ে থাকে, সেই পর্যায়ের অনুষ্ঠান ACM ICPC 2015 রিজিওনাল, সাউথ রিজিওনাল ঢাকা সাইট, সেটা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে। 13 এবং 14 নভেম্বর 2015 এটি অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার এটা হোস্ট করছে। আর এই প্রোগ্রামিংয়ের
মিডিয়া পার্টনার হচ্ছে আমাদের বাংলা ভিশন। আর সে নিয়েই আজ আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যাক্টিং চেয়ারম্যান আইটি ডিপার্টমেন্টের জনাব মঞ্জুর। আপনারা দুজনকে আবারও স্বাগত। আপনার কাছে জানতে চাইব যে এই প্রতি বছরই দেখা যাচ্ছে প্রায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক প্রোগ্রামিং কন্টেস্টের হোস্টিং করছেন, তো আপনারা কেন প্রতিবার এই এত বড় ঝামেলাটা কাঁধে নিচ্ছেন? এটা তো ঝামেলা না, এটা হচ্ছে একটা গৌরবের ব্যাপার। তার কারণ এই সুযোগ কয়জন পায়, তা আমরা সুযোগ পেলে সুযোগ নেব না কেন? এবং আমরা তো আমাদের তো আরও স্বপ্ন আছে, সেই স্বপ্ন হলো ভবিষ্যতে ওয়ার্ল্ড ফাইনাল বাংলাদেশে নিয়ে আসা। আচ্ছা। এবং আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি এবং পর্যাপ্ত যে কাঠামোগত যে সুযোগ সুবিধা সেটা ভালোই আছে। আচ্ছা। থাইল্যান্ড করছে আগামী বছর, আচ্ছা। 2016-এ। আমাদের এখান থেকেও থাইল্যান্ড। এবারের মূল প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হবে জনাব মঞ্জুর? মানে রিজিওনালটা তো নর্থ সাউথ হচ্ছে মূল প্রতিযোগিতা। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হবে আগামী বছর। এই বছরও থাইল্যান্ডে হচ্ছে না, এবছর না, মানে এবছর যারা কোয়ালিফাই করবে তারাই 2000 আগামী বছরে লড়বে। আর এই বছর হয়ে গিয়েছিল মরক্কোর মারাক্কেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে তারা কোয়ালিফাই করেছিল তার আগের বছর 2014 সালে। আচ্ছা, তার মানে এক বছর মাঝখানে সময় থাকে প্রস্তুতি নেবার, ভিসা ইত্যাদির জন্য আর কি সময় লাগে। বাহ, ভেরি গুড। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনাদের কালকে তো হচ্ছে যে এশিয়া রিজিওনাল ঢাকা সাইটের কালকে প্রতিযোগিতা, তো এটা শুরুটা কিভাবে হয়, আপনারা কিভাবে জানান, কিভাবে প্রতিযোগীরা জানে, এটা একটু যদি আমাদেরকে একটু বলেন প্রক্রিয়াটা। এই প্রতিযোগিতা শুরু হয় হচ্ছে একটা প্রিলিমিনারি কন্টেস্টের মাধ্যমে। এটা প্রথমে আপনারা মানে আমরা যে এটা হচ্ছে আমরা কিভাবে জানবো? এটা আসলে বাংলাদেশের টিমগুলো জানে যে এটা এরকম একটা হবে, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে চিঠি পাঠায় যে এরকম একটা কন্টেস্ট হচ্ছে তোমরা। এটা কি শুধুমাত্র মানে বলছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলে মেয়েরাই অংশ নিতে পারে? বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে বা যে মেডিকেল কলেজগুলো মানে আছে বা কলেজে যারা কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে সবাই অংশ নিতে পারে এবং নেয়ও আর কি। আচ্ছা, সুতরাং তাদের কাছে চিঠি পাঠানো হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তারপরে তারা অংশগ্রহণের জন্য আবেদন জানান, তারপরে কি হয়? এবার কতজন পেলেন আপনারা যে আগ্রহী? তাদের কাছে চিঠি পাঠানোর পর তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে আর কি। আচ্ছা। এবং সেই রেজিস্ট্রেশনটা ফ্রি আর কি, ফ্রি অফ কস্ট। আচ্ছা। এবং এখন আগে যেটা হতো যে আমরা সীমিত সংখ্যক লোককে সুযোগ দিতে পারতাম, এখন আমরা অনলাইন প্রিলিমিনারি কন্টেস্ট নয়, যতজন চায় আমরা ঠিক ততজনকেই সুযোগ দিতে পারি। আচ্ছা, তো আমরা এখন যে আগ্রহী সেই সুযোগ পাবে। হ্যাঁ, এবং এবার প্রায় 900 টিম অনলাইন প্রিলিমিনারি কন্টেস্টে অংশ নিয়েছে। আচ্ছা। এবং সেখান থেকে 120টা টিম কোয়ালিফাই করেছে আর কি। আচ্ছা। এবং মানে কাজে এবং এখানে ইউনিভার্সিটি কিছু কোটা দেওয়া থাকে, যাদের আগের পারফরমেন্স ভালো তাদেরকে বেশি কোটা দেওয়া হয় এবং যাদের আগের পারফরমেন্স অত ভালো না তাদেরকে কম কোটা দেওয়া হয়। কারণ অনলাইনের উপর আমরা পুরোপুরি ডিপেন্ড করতে পারি না, কারণ ওখানে তো অনেক দেখা দেখির সুযোগ আছে। কাজেই কে কতটা টিম পাবে সেটা আগেই নির্ধারিত থাকে আর কি, যে কোন ইউনিভার্সিটিকে আমরা কয়টা স্লট দিব, সেটাও একটা জাজমেন্টের মধ্যে আসে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে যারা আসছে, যে 120টা দল আসলো, এই 120টা দলের মধ্যে তাদেরকে যে আপনারা জাজ করেন, অর্থাৎ প্রোগ্রামিং কন্টেস্টটা যে হয়, মানে এই প্রোগ্রামিং কন্টেস্টটা কি একটু বলেন তো? মানে আমরা তো ঠিক বুঝতে পারি, খেলা হলে বুঝতে পারি যে আচ্ছা ক্রিকেট খেলে এত রান হলো, এত বল হলো, হ্যাঁ, কিন্তু প্রোগ্রামিংয়ে আপনারা কিভাবে এটা জাজ করেন যে এরা ফার্স্ট, এরা সেকেন্ড, এরা থার্ড? হ্যাঁ, বুঝতে পারছি। মানে প্রোগ্রামিং কন্টেস্টের জাজিংটা আসলে অন্যান্য জাজিং এর মতো না। এখানে হচ্ছে যে এটাকে আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় ব্ল্যাক বক্স টেস্টিং বলে আর কি, যে তারা যে প্রোগ্রামটা করে সেখানে আমরা কিছু ইনপুট দিয়ে দেখি যে আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। আচ্ছা, মানে ব্যাপারটা কিভাবে? আপনারা তাদেরকে একটা সমস্যা দেন নাকি? মানে হ্যাঁ, একটা সমস্যা দেই। ধরা যাক তাদেরকে আমরা খুব সহজভাবে বলছি, ধরা যাক আমরা তাদেরকে একটা সংখ্যার বর্গ বের করতে দিলাম। আচ্ছা। এবং তাহলে তাকে যদি আমি 5 ইনপুট দিই সে আমাকে 25 আউটপুট দিবে, তাকে যদি 6 ইনপুট দিই সে 36 দিবে। তা আমরা দেখতে যাই না যে তারা ভিতরে কি করলো, আমরা জাস্ট ইনপুটগুলো দিয়ে দেখি, এটা আমাদের দেখার বিষয়। পরে দেখি যে কোনো মানে ইলিগাল কিছু আছে কিনা। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা করি যে কিছু ইনপুট দিয়ে দেখি যে আমরা 5 দিলে 25 পাচ্ছি কিনা, 6 দিলে 36 পাচ্ছি। আমি যদি 2 দেই তাহলে এক্সপেক্টেড আউট হওয়ার কথা 4। হ্যাঁ, সেটা পাচ্ছি কিনা, 4 হচ্ছে কিনা, এরকম অনেকগুলো ইনপুট দিয়ে দেখি, যদি মিলে যায় তাহলে ধরে নিই যে অ্যানসারটা হয়েছে। এবং এটা একটা বিশাল সুবিধা আছে যে আসলে মানে জাজমেন্ট করার জন্য কারো নলেজ থাকা হচ্ছে না, সে খালি ইনপুট আউটপুটগুলো থাকলেই সে তার ছাত্রদের জিনিসটা জাজ করতে পারছে। এটা আসলে আরো অনেক বড় ইমপ্লিকেশন আছে, যে কেউ মানে কোন একটা স্কুল যদি চায় যে জাজমেন্ট করবে, তাদের বেশি কিছু জানার দরকার নেই, খালি ইনপুট আউটপুটগুলো দিয়ে টেস্ট করতে পারলেই হলো। এর জন্য কি এই ধরনের যে প্রোগ্রামিং কন্টেস্টের জন্য কি আলাদা কোনো অ্যাপ্লিকেশনস বা এই ধরনের কিছু কি আছে যেটা
হ্যাঁ, প্রোগ্রামিং কন্টেস্টের ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয় সেটা হলো সি, সি প্লাস প্লাস এবং জাভা, মানে আইসিপিসিতে আর কি। জি। এবং প্রোগ্রামিং কন্টেস্ট কন্ডাক্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার আছে হলো পিসি স্কোয়ার। তবে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশ কোড মার্শাল একটা অনলাইন সাইট আছে, সেটাই ব্যবহার করি। এটা একটি ক্লাউড বেসড স্কেলেবল সাইট আর আচ্ছা কি। আচ্ছা, ক্লাউড, সুতরাং যে কোনো জায়গা থেকে যে কেউ ক্যান গেট। হ্যাঁ, এবং মানে ক্যাপাসিটি অসীম আর কি। আমরা চাইলে 1 লক্ষ টিমেরও কন্টেস্ট নিতে পারি ওরে বাপ রে, যদি সেটা অনলাইনে? আসে অনলাইনে। হ্যাঁ, যেটা আসলে মানে কোড মার্শালটা হচ্ছে বাংলাদেশেরই ওয়ার্ল্ড ফাইনালিস্ট মাহমুদুর রহমান 2007 সালে ওয়ার্ল্ড ফাইনালস গিয়েছিলেন, আচ্ছা। ওনার নেতৃত্বে এটা ডেভেলপ হচ্ছে আর কি। বাহ, এবং কোড মার্শাল একটা স্টার্টআপ বলা যায় আর কি। এক্সেলেন্ট। স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে ধরেন স্কুলগুলো যদি আগ্রহী হয় এই যে আমরা এরকম প্রোগ্রামিং কন্টেস্ট করব, আমরা আইটিসি করব, তারা কি কি ধরনের কাজ করতে পারে, কি কি উদ্যোগ নিতে পারে? স্কুলগুলোকে আরেকটু লোয়ার লেভেলের প্রোগ্রামিং এর আওতায় আনতে হবে। আমার মনে হয় যে এটা যে কম্পিটিশনটা হচ্ছে এটা হচ্ছে কলেজিয়েট লেভেল, মানে হচ্ছে আন্ডারগ্রাজুয়েট লেভেলের। তার নিচেরটা আরো ইজি লেভেলের হবে। এবং আমার মনে হয় যে এটা তো বিশ্ববিদ্যালয় থেকেও করতে পারে বা স্কুল লেভেলেও করা যেতে পারে, জাতীয় পর্যায়ে করা যেতে পারে। তার কারণ লেভেলটা একটু জাস্ট বেসিক লেভেলে নিয়ে গেলেই হলো। আমরা দেখছি যে এখন বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারাও এখন স্কুল লেভেলে বাচ্চাদের জন্য প্রোগ্রামিং কন্টেস্ট করছেন, তারাও এগিয়ে আসছেন। তো এই ক্ষেত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি করতে পারে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট দিতে পারে কেউ যদি এগিয়ে আসে। আমরা যেমন এসিএম আইসিপিসির পুরোপুরি সাপোর্ট দিচ্ছি, এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানও দিতে পারে, আমরাও দিতে পারি, কোনো অসুবিধা নেই যদি কেউ এগিয়ে আসে। আমাদের যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মনে করে এটা লিড দেওয়া দরকার, তাহলে আমরাও সুযোগ করে দিতে পারি। আমাদের তো রিসোর্স আছে, রিসোর্সের দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। রিসোর্স আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে। সুতরাং যদি কেউ এগিয়ে আসে, যদি কেউ সাহায্য চায়, অবশ্যই সেটা করা উচিত। যেমন উনি যেটা বললেন যে বর্ণমালা তো একেবারে নিচ থেকেই শুরু হয়, তো বর্ণমালা যদি শুরু হয়, প্রোগ্রামিং তো একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তো এবিসিডি থেকে স্টার্টিং পয়েন্ট হতে পারে। এবং সেটা যদি লোয়ার লেভেল থেকে হয় সবচেয়ে ভালো, তারপরে আস্তে আস্তে তারা স্মার্ট প্রোগ্রামার হবে, হাইয়েস্ট লেভেলে যাবে। বাহ, চমৎকার। যেমন মঞ্জুর, আপনার কাছে আবার ফিরে আসছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনি জাজ হয়েছেন আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্টে, এবং আমাদের এশিয়া থেকে আপনি প্রথম জাজ হিসেবে মনোনীত হয়েছে, এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার, যেটি একটু আগেও বলছিলাম। তো এই যে আপনি যে জাজ হলেন, ধরেন এই জাজ হওয়ার প্রক্রিয়াটা কি? আসলে 2002 সালের দিকে বুয়েটের প্রফেসর কায়কোবাদ স্যার আমাকে একটা ইমেল দিলেন যেরকম প্রবলেম পাঠিয়ে জাজ হওয়া যায়। আমি সে বছরই প্রবলেম পাঠালাম এবং ভাগ্যক্রমে জাজ হয়ে গেলাম আর কি। মানে ওই সময় আপনার প্রবলেমগুলো সত্যি সত্যি ডিফিকাল্ট ছিল, জাজ হওয়ার মতই। মানে সবসময় যে ডিফিকাল্ট প্রবলেম অ্যাকসেপ্ট হয় তা না, মানে ভালো ছিল আর কি। আচ্ছা আচ্ছা, লজিক্যালিটি। তো এবং আমার তখন আরো কিছু সুবিধা ছিল যে তখন আমি তার আগেই বিভিন্ন অনলাইন কন্টেস্ট অর্গানাইজ করতাম, কাজে আইসিপিসির লোকজন আমার নাম জানতো, সেই কারণে হয়তো সুবিধা ছিল আর কি যে আমি জাজ হতে পেরেছিলাম আর কি। কারণ একটা 2002 সালে সাবমিট করেছিলাম, 2003 সাল থেকে আমি জাজ। 2003 সাল থেকে আপনি জাজ, তো গত 12 বছর ধরে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্টের জাজ হিসেবে কাজ করছেন। জি জি। মানে আমরা কত কম জানি আমাদের দেশে কত মেধা আছে, কত যোগ্যতা সম্পন্ন লোকজন আছেন। যেমন আপনি বলছিলেন যে আপনাদের যেটা আইটি ফ্যাকাল্টি যেটা, সেখানে 30 জন আছেন পিএইচডি ধারী, এবং তারা যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় অনেক উচ্চ বেতনে কাজ করতেন, তাদেরকে আপনারা সুযোগ সুবিধা দিয়ে নিয়ে এসছেন এবং এখানে করাচ্ছেন। আমার মনে হয় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমরা ধন্যবাদ দিতে চাই, যে কারণ ব্রেন ড্রেইন বলে একটা কথা চালু আছে, যে আমাদের দেশের ছেলেরা বাইরে চলে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না, কিন্তু এই যে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মেধাকে আবার আমাদের দেশের সম্পদ গড়ার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় কাজ করছে। অবশ্যই। এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পাইওনিয়ার, যাতে ফরেন এক্সচেঞ্জ চলে না যায় এবং ব্রেন ড্রেন বন্ধ করা যায়, এই দুটোই কিন্তু আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যারা ফাউন্ডার, ওনাদের স্বপ্ন ছিল, যেটা বন্ধ করতে হবে এবং আমাদের এখানে সুযোগ সুবিধা তৈরি করতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে এখনকার যে ক্যাপাসিটি, আমার মনে হয় যে তারা এখন অবশ্যই পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারে। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পিএইচডি প্রোগ্রাম শুরু হয়, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত, তার কারণ তারা এত রিসোর্সফুল। বাহ, চমৎকার। তো আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে এসএম আইসিপিসি 2015 যে সাউথ রিজিয়নাল ঢাকা সাইটের যে
প্রতিযোগিতা কালকে থেকে শুরু হচ্ছে, তো সেখানে কি কি আপনাদের প্ল্যান, কি কি করছেন কালকে থেকে? আসলে এটা এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি হোস্ট করছে, এর আগের বার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি করেছিল। এটা বিভিন্ন বছর বিভিন্ন ইউনিভার্সিটি করে, নর্থ সাউথ সবচেয়ে বেশি বার করেছে। আচ্ছা, তো এটা সবসময় 2 দিন ব্যাপী অনুষ্ঠান থাকে এবং আচ্ছা। প্রথম দিন থাকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা হচ্ছে আগামীকাল বিকাল 4টার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে আর কি। এবং তারপরে থাকবে হচ্ছে একটা মোক কন্টেস্ট আর কি, সেটা হচ্ছে জাস্ট যে অরিজিনাল কন্টেস্টের একটা প্র্যাকটিস রাউন্ড আপ আর কি। সেটা শুরু হবে 6:45 থেকে 7:45 পর্যন্ত, এবং তারপরের দিন সকালে হবে হলো অ্যাকচুয়াল কন্টেস্টের সাথে প্যারালাল আরও কিছু সেমিনার সিম্পোজিয়ামও হবে, এবং 14 তারিখ বিকাল 4টার সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আর কি। বাহ, চমৎকার। এবং এই 120 জন টিম যেটা বলছেন যে তারা সবাই সারাদিন সেখানে থাকবেন? হ্যাঁ, তারা ওই তো সকাল 9টা থেকে 5 ঘন্টার মতো কন্টেস্ট হবে, এবং তারপরে তারা কিছুক্ষণ ওয়েট করবেন, আমরা রেজাল্ট প্রিপেয়ার করব, দেন বিকাল 4টার সময় রেজাল্ট অ্যানাউন্স হবে। তারপরে তারা বিভিন্ন সেলিব্রেশনে অংশ নেবে, এবং যমুনা ফিউচার পার্ক আছে পাশে, সেখানে কেউ 3D মুভি দেখবে, কেউ রাইডে চড়বে, এটাই আর কি। সুতরাং প্রোগ্রামিং কন্টেস্ট করার পরে যে স্ট্রেসটা তৈরি হবে সেটা তারা রিলিজ করবে, সেটা তারা রিলিজ করবে সেখানে গিয়ে। খুবই খুবই ভালো উদ্যোগ। আপনি বলছিলেন যে এই যে পরে আজকে যারা বের হবে পরশুদিন, তারা 2016 আন্তর্জাতিক প্রোগ্রামিং এ অংশ নেবেন। তো এই যে মধ্যবর্তী একটা বছর বা প্রোগ্রামিংটা কবে হবে সামনের বছর? মে মাসের 15 থেকে 20। মে মাসের 15, তাহলে প্রায় 6 মাসের মতন সময় আছে। সময় পাবে। তো এই 6 মাস সময় তারা কি করবেন? এই 6 মাস সময় আসলে তারা প্র্যাকটিস করে, এবং এখানে অবশ্য আমাদের একটা ল্যাপস হয় যে দেখা যায় যে আমাদের টিমগুলা প্র্যাকটিসটা অন্য দেশের মতো করে না, রিজিওনালে চাইনিজ টিমের সাথে সমান সমান পারফর্ম করলে ওয়ার্ল্ড ফাইনালস থেকে অনেক সময় খারাপ করে ফেলে আর কি। তো এই সময় তাদের কঠোর প্র্যাকটিস করার কথা, যাতে ওয়ার্ল্ড ফাইনালসে তারা আরো ভালো করতে পারে এবং করেও। মানে আপনারা যারা অর্গানাইজ করছেন বা যারা এসএমআইসিপিসি বাংলাদেশে বা ঢাকার জন্য যারা রেসপন্সিবল, তো তারা কি তাদেরকে এরকম রেগুলার প্র্যাকটিস করানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেন বা কিছু করতে পারেন? না, এটা আসলে মানে রিজিওনাল অর্গানাইজারের দায়িত্ব না, এটা করেসপন্ডিং ইউনিভার্সিটি, তারা নিজেরা এটা করে আর কি, প্র্যাকটিসের দায়িত্বটা তাদের আর কি। আচ্ছা, আপনাদের তরফ থেকে গাইডলাইন থাকে যে না, আমি তো ডেফিনেটলি দেই না, যেহেতু আমি না, ইউনিভার্সিটি তো ট্রেনার দেয়, ট্রেনার সাপ্লাই দেয় যাতে, এবং ট্রেনারদের বেতন, ফ্র্যাঙ্কলি স্পিকিং ট্রেনারদের বেতন কিন্তু আমরা দেই। হ্যাঁ, আচ্ছা। এবং যাতে এরা এই প্রোগ্রামিং কোয়ালিটি যাতে ভালো হয়, তার জন্য তারা রেগুলারলি পড়ানোর মতো আর কি, এটা একটা ভালো ট্রেনিং দেওয়া, এবং তাদের ভালো স্যালারিও দেওয়া হয়, আমি নিজেই সেই স্যালারি দিই। বাহ, এক্সেলেন্ট। আমার মনে হয় যে এই ধরনের সাপোর্টগুলো থাকলে পরে আমাদের ছেলেপেলেরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এবং প্র্যাকটিসটাই তো আসল, প্র্যাকটিসটা যত তারা প্র্যাকটিস করবেন দেখা যাবে ওয়ার্ল্ড ফাইনাল কম্পিটিশনে তারা গিয়ে তত ভালো করবেন। হ্যাঁ, এখানে প্র্যাকটিস একটা বড় জিনিস আর কি, কারণ ভালো হলেও প্র্যাকটিস না থাকলে দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে আর কি। না, অ্যাবসলিউটলি। আপনার কাছে আরেকটা বেসিক জিনিস জানতে চাইবো যে আমরা ছেলেপেলেদের বলছি যে আচ্ছা ঠিক আছে প্রোগ্রামিং করো, প্রোগ্রামিং কন্টেস্টে আসো, প্রোগ্রামিং শেখো। এখন কোনো অভিভাবক যদি জানতে চান যে প্রোগ্রামিং শেখালাম বলছেন, করলাম, কি লাভ? আমি প্রথমে যেটা বলবো যে প্রোগ্রামিং করতে আনন্দ হয়, যার ভালো লাগে সে প্রোগ্রামিং করবেই আর কি। আমি শুরুতেই জবের ব্যাপারটা আনতে চাচ্ছি না। তারপরে অ্যাডেড বোনাস হচ্ছে যে সে হয়তো অনেক ভালো বেতনের চাকরি করবে, যেটা শোনা যায় যে 2020 সালে আমাদের 10 লক্ষ প্রোগ্রামার দরকার হবে। তো ঐকিক নিয়ম হিসাব করলেও তো বাংলাদেশ থেকে অন্তত 20,000 দরকার আর কি। কাজে এটা তো প্রডিউস করতে হলে প্রোগ্রামার আমাদের লাগবে আর কি। কাজে জব সিকিউরিটির জন্য হলেও প্রোগ্রামিং শিখতে পারে, কিন্তু আমি শুরুতে বলবো যে এটা যাদের অঙ্কে ভালো, যাদের লজিক্যাল অ্যাবিলিটি আছে, তাদের প্রোগ্রামিং এমনি ভালো হবে। মানে আমি নিজে যখন প্রোগ্রামিং করেছি ভালো লেগেছে বলেই করেছি, মানে ভালো জব বা স্যালারি ওই চিন্তা করে করি না, ওই চিন্তা থেকে করা হয় না আর কি। সুতরাং যারা অঙ্কে ভালো, যাদের লজিক্যাল সেন্স ভালো, তারা যদি প্রোগ্রামিং করতে আসে তাহলে তারা বেশি ভালো করবে। আমরা শুনছিলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই যে যাতে লজিক্যাল সেন্সটা ভালো হয়, ম্যাথস এবিলিটিটা ভালো হয়, সেজন্য আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন এই আইটি ছেলে মেয়েদের, সেটা নিয়ে যদি একটু বলেন। আমাদের উদ্যোগ হলো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নেয় তাদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক হাই। আচ্ছা, শুধু বিজনেসে যারা ভর্তি হয় তাদের চেয়ে এদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকতে হয়। এটা হচ্ছে দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স নামে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি, জাস্ট টু সাপোর্ট অল দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রোগ্রামার্স। এবং এটা খুবই সাকসেসফুল একটা ভেঞ্চার, এবং এটা লং টার্ম, হয়তো কয়েক দশক পরে এটার যে বেনিফিট
তখন সবাই বুঝবে যে এটা তো আসলে খুব ভিশনারি একটা স্টেপ ছিল। বাহ। তো যার কারণে এই যে ম্যাথ যত শক্তিশালী হবে, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড যত শক্ত হবে, তত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তত ভালো হবে। শুধু প্রোগ্রামিং এর জন্য করা নয়। আমি তো বললাম যে কেউ যদি এখন ধরেন যে কোনো সাবজেক্টে, ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে সে পিএইচডি করতে যায়, পিএইচডি তো হাইয়েস্ট ডিগ্রি, সেখানেও দেখেন ইউজ প্রোগ্রামিং। আসলে প্রোগ্রামিংটা যেমন আপনি ইংলিশ জানলে ইউ ক্যান অ্যাপ্লাই ইংলিশ ফর এনিথিং, সিমিলারলি যারা C++ বা জাভা এগুলো ভালো জানে, যেমন আমার এক আত্মীয়, সে জার্মানি থেকে দেশে আসছে, এসে বলে যে আমি জাভাটা শিখবো, তার কারণ ওখানে শেখা অনেক এক্সপেন্সিভ। তারপর তাকে এখানে জাভা ট্রেনিং দেয়া হলো এবং সে আবার জার্মানি ফিরে গেল। তার মানে হচ্ছে যারা জাভা প্রোগ্রামিং ভালো জানে তাদের ভালো জব মার্কেট আছে। বাহ, অনেক ধন্যবাদ স্যার। আপনাদের দুজনের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানলাম, যেটা একেবারেই আমাদের অজানা বিষয়। ধন্যবাদ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, এবং আমাদের সাথে আজকে আরও ছিলেন শাহরিয়ার মঞ্জুর, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টের বা সিএসএ ডিপার্টমেন্টের। আপনাদেরকে যেটা বলেছি আমরা, যে এই ACM ICPC প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেটা বাংলাদেশের যে পার্টটা, এশিয়ান পার্টটা, ঢাকা সাইট বলা হয়, সেটায় অংশ নিচ্ছে 900 ছেলেমেয়ে অংশ নিয়েছিল। এবং আগামীকাল 13 এবং 14 তারিখ এই দুদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 120টি দল অংশ নিচ্ছে এবং দিনভর তারা প্রোগ্রামিং কন্টেস্ট করবেন। এবং এখান থেকে যারা নির্বাচিত হবেন তারা যাবেন ওয়ার্ল্ড যে কন্টেস্টটি হয় প্রোগ্রামিং কন্টেস্টে, যেটি আগামী বছর অনুষ্ঠিত হবে ফুকেটে, সেখানে অংশ নেবেন। আর এটির মিডিয়া পার্টনার থাকছে বাংলা ভিশন। এই অনুষ্ঠানের জন্য শুভকামনা, এবং আশা করি যে আপনারা এই ACM ICPC প্রোগ্রামের ফলাফল কি হয়, কেমন হলো, সেটা সম্পর্কেও আপনারা খবর নেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আবারও বাংলা ভিশনের সকালবেলার রোদ্দুরে।